পঞ্চম পর্বের শুরুতে আমরা হানের কয়েক বছর আগের সময়গুলো দেখতে পাই, যখন সে তার ভাতিজিকে প্রচণ্ডভাবে ভালোবাসতো। একদিন হুট করে সানার বাবা মা মারা যান। হান এতে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। সে ভাবতেই পারছিল না এখন এই মেয়েকে ছোট থেকে বড় করবে কিভাবে। হান আমাদের জানায়, জীবনে আমি কিছুই চাইনি, শুধু একটু নিঃশ্বাস নিতে চেয়েছিলাম স্বাধীনভাবে। যে সকল জিনিস থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বড় ভাই আর ভাবি মারা যাওয়ার পর দায়িত্বগুলো যেন কেউ আমাকে বাধ্যতামূলকভাবে ধরিয়ে দেয়। আমি সানাকে একদম ছোট থেকে বড় করতে লাগলাম। আর আমরা দেখতে পাই হান বর্তমানে সানার স্লাইনের দিকে তাকিয়েছিল। এমনকি সে পুলিশ স্টেশনে এসেও সবার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। হান দেখতে পায় কোন অফিসারের কোন জনের সাথে সম্পর্ক রয়েছে। সে এগুলো দেখে শুধু একটা কথাই ভাবে যে ওই পিচি মেয়েটা কি একদম শুরু থেকে আমার আমলনামা দেখতে পেত। ও এটা কিভাবে সম্ভব। হান তারপর ডংজিনকে ডেকে নেয়। হান দেখে ডংজিনের মাথার উপর দুইটা লাইন। হান তারপর বলে, ডংজিন তোকে তো আমি ভালো মনে করতাম। কিন্তু ডংজিন বলে, আমি আবার কি করলাম? বড় ভাই তুমি কিসব বিষয় নিয়ে কথা বলছো? সেই সময় এক হাই স্কুল পড়া মেয়ে তাদের স্টেশনে আসে। সে এসে বলে, আমার নাম হচ্ছে কিম হিয়া। ডংজিন বলে, তুমি নিশ্চয়ই ওয়াংসাং স্কুল থেকে এসেছো, ঠিক আছে আমার সাথে আসো। হান দেখতে পায় ওই মেয়ের আবার 7-8টার মতো রেখা। হান তারপর সানার বয়ফ্রেন্ড জীবনকে ধরে আনে। সে আসলে মিলিয়ে দেখতে চাইছে জীবনের সাথে সানার স্লাইনের সম্পর্ক আছে কিনা। কিন্তু জীবন ভাবছিল হয়তো হান তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, তাই সে এটা নিয়ে খুবই উত্তেজিত ছিল। হান তারপর জীবনকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেখে সানা আসলে জীবনকে ভালোবাসে কিনা। কিন্তু জীবন ছিল আবার একটা প্লে বয়। হান ফিসফিস করে বলে, বাপরে বাপ, এই কোন দুনিয়ায় বসবাস করছি। সে জীবনকে বলে, তুমি কি জানো সানা আসলে কাকে ভালোবাসে বা তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? কিন্তু জীবন বলে, একটা ছেলে আছে, কিন্তু সানা তাকে ঘৃণা করে, মনে হয় তার কোনো বয়ফ্রেন্ড নেই। 말장난하지 말고 똑바로 말해. 그냥 입버릇처럼 하는 얘기 있잖아요. 다음 주 현읍이 생일 아님? বর্তমানে গ্রুপ চ্যাটে সুহা বলছিল শিনের তো আগামী সপ্তাহে জন্মদিন। জিহু বলে, 언젠데? শিন রিপ্লাই দেয় নভেম্বরের 1 তারিখ। শিন আরো বলে, আমি কোনো পার্টি করতে পারবো না, কারণ অতীতে আমি কখনো পার্টি করিনি। শিন দেখতে পায় অজানা এক নাম্বার থেকে মেসেজ এসেছে, নভেম্বরের 1 তারিখ তোমার জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হলো। মেসেজটা শিন ক্লাসে বসেও দেখছিল আর ভাবতে থাকে এটা কে পাঠাতে পারে তাকে। সেই সময় ক্লাসে ওই মেয়েটা প্রবেশ করে যাকে আমরা পুলিশ স্টেশনে দেখেছিলাম, অর্থাৎ কিম হিয়া। শিন তার মাথায় অনেকগুলো স্লাইন দেখতে পায়, কিন্তু মেয়েটিকে দেখে তার কেমন যেন বোকা মনে হয়। 오늘도 연습 없어? 웬일로 학교를 다 왔냐? কারণ ক্লাসের সবাই তাকে অপমান করে কথা বলছিল। রাতের বেলা ডংজিন হানকে বলে, বড় ভাই আমার মনে হয় এক নাবালিকার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা আছে। দেখা যায় কিম হিয়া রেকর্ডারে বলছিল, 1 সপ্তাহ আগে আমি এক ছেলের বাড়িতে গিয়েছিলাম, আমরা মদ্যপান করেছিলাম। আসলে আমরা একটা কেপপ আইডল গ্রুপে ট্রেনি হিসেবে নিয়োগ দিয়েছি, তাই সে আমার খুব কাছের বন্ধু ছিল। আমরা ড্রিঙ্কস করেছিলাম আর তারপর আমি ঘুমাতে যাই, কিন্তু ঘুম থেকে জেগে ওঠার পর খেয়াল করি আমার সাথে বাজে কিছু হয়েছে। কে এমনটা করেছে আমি কিছুই জানি না। হান তারপর সিদ্ধান্ত নেয় সে ওই ছেলেটার সাথে দেখা করতে যাবে। হান স্কুলে যাওয়ার পর একটু অবাক হয়, কারণ সে জীবনেও ভাবতে পারেনি এরকম একটা চশমা সে খুঁজে পাবে। হান আর ডংজিন মিলে ম্যাডাম লি এর সাথে দেখা করে, কিন্তু হান একটু অবাক হয় কারণ ম্যাডাম লি এর মাথার উপর কোনো স্লাইনই ছিল না। লি তখন বলেন, আপনার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো, কিন্তু আপনার এখানে আসার নিশ্চয়ই কোনো ভালো খবর নিয়ে নয়, বরং কোনো দুঃসংবাদ আছে। তারপর লি আরো বলেন, আপনি দিকে চশমা পরেছেন, আগের থেকেও আপনাকে একটু বেটার লাগছে। হান তারপর লিকে জানায়, আচ্ছা দ্বিতীয় বর্ষে সেওহান কি ক্লাসে আছে? হান তারপর সেওহানের সাথে দেখা করে আর সে দেখতে পায় ওই ছেলেটার মাথার মধ্যে শুধু একটাই রেখা। হান তারপর সেওহানকে বলে, তুমি কিম হিয়াকে কিভাবে চিনো? সেওহান বলে, সে তো আমাদের ক্লাসে থাকে তাই আমি তাকে চিনি, আর আমরা একসাথে একটা ক্যাপপ ব্যান্ডে প্র্যাকটিস করতাম। হান জিজ্ঞেস করে, 20 সেপ্টেম্বর সে কি তোমার বাসায় ড্রিঙ্কস করেছিল? সেওহান হে জানালে ডংজিন জিজ্ঞেস করে, তোমার বাবা মা কোথায় থাকেন? সেওহান জানায় যে তারা বিদেশে থাকেন, আর আমি খুব তাড়াতাড়ি কোরিয়ার মধ্যে একজন বড় গায়ক হতে যাচ্ছি, তাই আমি একাই থাকি। হান বলে, তুমি নির্দ্বিধায় সবকিছু বলছো, তুমি তো দেখছি খুবই আত্মবিশ্বাসী। সেওহান তারপর বলে, দুঃখিত স্যার, আমি স্কুলে পড়ার চাপে এতদিন স্ট্রেসে ছিলাম। হান সাথে সাথে বলে, একটা কথা মনে রাখবে, তুমি এখনো যৌন হয়রানি মামলার সন্দেহভাজন আসামি, তুমি এটা জানো তো? সেওহান বলে, এসব কিছু কি কিম হিয়া বলেছে? আমি তার সাথে ঘুমাইনি, আমার এত ঠেকাও পড়েনি। হান স্কুল থেকে বের হতে হতে ডংজিনকে বলে, আজকাল ছেলেমেয়েরা এত শয়তান হয়েছে, তুমি খেয়াল করেছো ডংজিন? সেই সময় তার সামনে এসে দাঁড়ায় শিন। শিনকে দেখে হান লজ্জায় মুখ সরিয়ে নেয়। শিন তারপর বলে, চশমাটা দিয়ে দিন। হান জানায়, এটা এখন আমাদের তদন্তের অংশ, তাই তোমাকে দিতে পারবো না। শিন তারপর বলে, আপনি এত অকর্মা কেন যে এতদিন ধরে ঝামেলা বেড়েই চলছে, আপনি কিছুই করতে পারছেন না, শুধুমাত্র এই চশমাটাই কি আপনার তদন্তের অংশ? সে সময় ম্যাডাম লি পেছন থেকে এসে বলেন, তোমরা কি নিয়ে কথা বলছো? শিন তারপর রাগ করে চলে যায়। হান জানায়,
কোনো সমস্যা নেই, সে আমার প্রতিবেশী। হান তারপর গলায় ভাব মিশিয়ে বলে, আচ্ছা ম্যাডাম, আপনি কি আমার সাথে ডিনার করতে যাবেন? কিন্তু হান চলে গেলে আমরা এখানে অনেক বড় একটা ধাক্কা খাই, কারণ ম্যাডাম লিও এসব লাল রেখা দেখতে পান। হান তারপর কিমহিয়া আর সেওহান যে ব্যান্ডের হয়ে গায়ক হতে চেয়েছিল, অর্থাৎ সেই এন্টারটেনমেন্ট কোম্পানির হয়ে তারা বড় একজন ক্যাপপ আইডল হতে চেয়েছিল, হান সেই কোম্পানির সিইও এর সাথে দেখা করে। উনি বলেন, কিমহিয়াকে আমি নিজ থেকে খুঁজে নিয়েছি, কিন্তু সে খুব একটা চেষ্টা করেনি, তাই আমি বলেছিলাম তোমার যদি মন না থাকে তাহলে তুমি ছেড়ে দাও। হান বলে, আচ্ছা কিমহিয়া আসলে কেমন ছিল? সিইও বলেন, আসলে বলতে লজ্জা লাগছে তবুও বলছি, কিমহিয়া এতটাও প্রতিভাবান ছিল না, এর জন্য তার আরো প্র্যাকটিস দরকার ছিল, কিন্তু সে কাজই করতে চাইতো না, শুধু বন্ধুদের সাথে ঘোরাঘুরি করত। পরের দৃশ্যে সেওহান ডংজিনদের বলে, আসলে সে খুব বিরক্তিকর ছিল, সবসময় মেসেজ দিয়ে বিরক্ত করত। আমি খুব তাড়াতাড়ি কেপপ আইডল হয়ে যাব, এখন শুধু পরীক্ষার্থী হিসাবে আছি। ডংজিন তখন বলে, আমরা কি তোমার মেসেজগুলো দেখতে পারি? সে তাদের মেসেজ দেখায়, যেখানে কিমহিয়া লিখেছিল, সেওহান আমি খুব ক্লান্ত আছি, আমি কি তোমার বাসায় আসতে পারি? খুব বেশিক্ষণ থাকবো না। কিন্তু হানরা জানতে পারে এসব মেসেজগুলো কিমহিয়া তার ফোন থেকে ডিলিট করে দিয়েছিল। হান তখন বলে, অবস্থাটা মনে হয় না তোমার পক্ষে যাবে, কারণ ওই দিনের কাপড় তুমি ধুয়ে ফেলেছো, এমনকি অভিযোগও করেছো 1 সপ্তাহ পর। সেই সময় কিমহিয়ার মা বলেন, আমি হিয়ার কাপড় ধুয়েছি, আমি জানি সে যা বলছে সব সত্য। হান তারপর বাহিরে তাকিয়ে দেখে ডংজিন সেওহানকে পাশের রুমে নিয়ে যাচ্ছে। হান একটু অবাক হয়, কারণ সেওহান যদি কাজটা করতো তাহলে তার কিমহিয়ার সাথে মাথার মধ্যে এসলাইন যুগ থাকতো। তাই হান কিমহিয়াকে বলে, তোমার অভিযোগগুলো মিথ্যাও হতে পারে। হান তারপর ডংজিনকে জানায় এই মামলাটা প্রসিকিউটের কাছে পাঠিও না। এমন কথা শুনে ডংজিন একটু অবাক হয়। হান তারপর বাসায় যাচ্ছিল, পেছন থেকে শিন তাকে ডাক দিয়ে যে, হেই সানগ্লাস দাঁড়াও, অন্যদিন তো তুমি আমাকে ডাকতে, ইদানিং দেখছি আমাকে ডাকছো না কেন? হান তারপর শিনকে একটা ছবি ফিরিয়ে দেয়, যেটা ছিল শিনের ছোটবেলার ছবি। হান তখন বলে, তোমার ফাইলটা আমি পড়েছিলাম, তোমার বাবা মার সঙ্গে যা ঘটেছে তার জন্য তুমি দায়ী না। আর আমরা ড্রামার শুরুতে হয়তো বলেছিলাম, শিনের মা যখন জানতে পারেন তার বাবা অন্য মহিলার সাথে সম্পর্ক গড়েছেন, তখন তিনি শিনের বাবাকে মেরে পালিয়ে যান। তাই শিন তখন বলে, সানা বলেছিল আমি যদি আমার মাকে মন থেকে খুঁজি তাহলে হয়তো আমি তাকে পেয়েও যেতে পারি। হান তারপর বলে, তুমি যদিও বলেছিলে এই চশমাটা বিপজ্জনক হতে পারে, কিন্তু আমার মনে হয় এটা দিয়ে মানুষকে বাঁচানো সম্ভব, ঠিক যেমন তুমি ওই অ্যাপার্টমেন্টের হায়ুনকে বাঁচিয়েছিলে। হান তারপর জিজ্ঞেস করে, তুমি নিশ্চয়ই কিমহিয়াকে চিনো? শিন জানায়, হ্যাঁ, সম্প্রতি সে যৌন হয়রানির মামলা করেছে। হান জানায়, ওই মামলাটা খারিজ করে দিয়েছে, শুধু এই চশমার কারণে এমনটা করতে পেরেছি। সে আরো বলে, কিমহিয়ার সাথে সেওহানের কোনো সম্পর্ক ছিল না। কিমহিয়া বলেছিল তার আগে কখনো এমন অভিজ্ঞতা ছিল না, কিন্তু তার মাথার মধ্যে চারটার মতো এসলাইন ছিল, ভাবা যায়। কিন্তু শিন জানায়, কিমহিয়া হয়তো সত্য বলেছে, কারণ 1 সপ্তাহ আগেও তার মাথার মধ্যে আমি কোনো এসলাইন দেখিনি, কিন্তু গত 2 দিন আগে তার মাথায় অনেকগুলো লাইন দেখতে পাই, হয়তো আসলে তার সাথে বাজে ঘটনা ঘটেছে, তোমার আরো তদন্ত করা উচিত। হান সাথে সাথে সেওহানের বাড়িতে চলে আসে আর বলে, ওয়াও, তোমার ঘর তো দেখছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সেওহানও জানায়, হ্যাঁ, আমি একটু পরিচ্ছন্ন স্বভাবের। তারপর হান জানতে পারে ওই দিন ওখানেই কিমহিয়ার ড্রিঙ্কস করে অজ্ঞান হয়েছিল। পরে সেওহান তাকে বিছানায় শুইয়ে চলে যায়। তারপর সেওহান বলে, স্যার, কাল সকালে আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমি কি এখন ঘুমাতে পারি? শিন তারপর আসে হোটেল মানবোকে জিহুর সাথে দেখা করতে। জিহু তারপর বলে, তুমি কি ভয় পাচ্ছ না? এখানে কি ভয়ঙ্কর একটা অবস্থা, কোনো মানুষ নেই। শিন তারপর জানায়, আমি তোমাকে বলেছিলাম না আমি মাথার মধ্যে কিছু একটা দেখতে পাই, আর আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার মাথার উপর একটা রেখা। জিহু ভয় পেয়ে শিনকে জড়িয়ে ধরে, আর এখানে হুট করে একটা রোমান্টিক সিন হয়ে যায়। অন্যদিকে হান আর ডংজিনরা সেওহানের একটা বিছানা চাদর খুঁজে পায় এবং এটা ফরেন্সিক বিভাগে পাঠিয়ে দেয়। হান তারপর ডংজিনকে বলে, সেওহানের এরকম ভালো একটা চাদর এভাবে ফেলে দেওয়াটা আসলে ভুল হয়েছে, তাও আবার আবর্জনা জড়িত নয়, বরং একটি পোশাক দান বাক্সে। সেওহানকে তারপর ডংজিনরা ধরে আনে। ডংজিনের এভাবে চানাচুর খাওয়া দেখে সেওহান বলে, আমিও কি একটা খেতে পারি না? আমারও তো খিদে আছে। ডংজিন তাকে একটা চানাচুর দিতে দিতে বলে, বিছানার চাদরটা ফেলে দিলে কেন? সেওহান তারপর জানায়, আমি কারো ব্যবহৃত বিছানার চাদরে ঘুমাতে পারি না, আমি তোমাকে ইতিমধ্যে এটা 5 বার বলেছি। ডংজিন বলে, তাহলে বিছানার চাদরে রক্ত আসলো কিভাবে? সেওহান বলে, হয়তো তার নাক দিয়ে এসেছে। সেখানে হান এসে বলে, সেওহান, তোমাকে আগেও বলেছি তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি সন্দেহভাজন, আর তোমার মতো ছেলেরা মেয়েদের থেকে দূরে থাকবে, এটাই স্বাভাবিক। কিমহিয়া একবার তোমার কাছে এসেছিল, এমনকি তুমি তাকে তাড়িয়েও দিয়েছো। সেওহান তারপর বলে, আমি আপনাকে আগেই বলেছিলাম কিমহিয়া একদমই আমার টাইপের না। সে আমার কাছে আসলো, আমি এক প্রকার অনিচ্ছা সত্ত্বে হুইস্কি দিলাম, সেটা ছোট লোকের মতো পুরোটা খেয়ে অজ্ঞান হয়ে গেল। হান তারপর ডংজিনকে সরিয়ে তার জায়গায় বসে পড়ে আর বলে, তোমার বাড়িতে হুইস্কি আছে? আমিও তো হুইস্কি পান করি। তোমারটা কোন কোম্পানির? সেওহান বলে, গ্লেন ফিডিজ। সে আরো বলে, কিমহিয়া সেটা খাওয়ার পর
আরো একটা হুইস্কি চাইলো। আমি তখন বাইরে এসেছিলাম একটা শপিং মার্কেটে, কারণ কিমহিয়া আমার সবগুলো খেয়ে ফেলেছে, তাই আমি অন্যগুলো কিনতে এসেছিলাম। তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই হান সিসি ক্যামেরার দিকে তাকিয়ে ডংজিনকে বলছে সে হুইস্কি আনতে কত সময় বাইরে ছিল। ডংজিন বলে 10 মিনিটের মতো। হান জানায় যদি কেউ সেই 10 মিনিটের ভেতর অনুপ্রবেশ করে তাহলে এসলাইন থেকে বলা যেতে পারতো সেটা কে ছিল। ডংজিন অবাক হয়ে বলে বড় ভাই বুঝলাম না কি লাইনের কথা বললে, এখানে কারেন্টের লাইন আসবে কোত্থেকে। যাই হোক, হুট করে হান দেখতে পায় সেই রাস্তা দিয়ে তখন কিছু বদমাস পোলাপান যাচ্ছিল। হান গুনে দেখে এরা হলো মোট 4 জন, এক একজনের লাইন আবার অনেকগুলো। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিমহিয়া স্কুলে এসেছে। শিন তার মাথার দিকে তাকিয়ে দেখে তার সব লাইনগুলো গিয়ে মিলিত হচ্ছে সেই 4 জনের উপর, যাদেরকে আমরা সিসি ক্যামেরায় একটু আগে দেখেছিলাম। শিন তারপর হানকে কল করতে যায়, দেখা যায় হান তখন পাশেই ছিল। ওইসব ছেলেদের জবানবন্দি নেওয়া হলে একজন বলে ধুর চাই, সকালে নাস্তা করার সময় পাই না, আর এখানে নাকি আমাকে ধরে এনেছে জবানবন্দি নেওয়ার জন্য। আরেকজন বলে আমি বড় হয়ে আইনজীবী হতে চাই, তাই পড়ার সময় এসব ঝামেলা আমার পছন্দ না। হান তাকিয়ে দেখে আরেকজন বলছে দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার বাড়িতে আমার মা অপেক্ষা করছেন, আমাকে যেতে হবে। হান তারপর বলে ঠিক আছে আমার সাথে চলো। জেমে বসে ছেলেটা হানকে জানায় স্যার আমার বাড়ি তো উল্টো দিকে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কিন্তু হান ছেলেটাকে আনে সেওহানের বাড়ির সামনে আর বলে এই জায়গাটা কি পরিচিত লাগছে না? দেখা যায় সেখানে নামলেই ছেলেটা পালিয়ে যায়। হান বলতে থাকে আজকালকার বাচ্চাগুলো বড় শয়তান। পরে ছেলেটা বলে স্যার আমি আসলে বাড়ি যেতে চাই। হান বলে তুমি বাড়ি যাবে, কিন্তু প্রথমে তোমাকে থানায় আসতে হবে। আর আমরা জানতে পারি হান অন্য ছেলেদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, শুধু একেই ধরে এনেছে। এসব শুনে ছেলেটা একদম পাগল হয়ে যায়। ছেলেটা তারপর বলে স্যার আমি যদি সৎ হয়ে থাকি তাহলে আমাকে ছেড়ে দেওয়া হবে তো? সে তারপর বলে এই সব কিছু প্ল্যান ছিল ওই শয়তান সেওহানের, সে এর বিনিময়ে আমাদের টাকাও দিয়েছে। তারপর অন্য ছেলেরা বলে এতে শুধু আমি না, আমরা সবাই জড়িত আছি, শাস্তি প্রাপ্য হলে আমরা সবাই পাবো, এবং সবচেয়ে বেশি শাস্তি পাবে ওই সেওহান। হান তারপর সেওহানের সামনে একটা ক্যাবিনেট এনে বলে এটা তোমার ঘরে পেয়েছি, জানতাম না যে তুমি নেশা করতে, তুমি কি কিমহিয়াকে এটা দিয়েছিলে? সেওহান বলে তোমার কাছে কি এমন কোনো প্রমাণ আছে? ধুম করে কিছু একটা বললেই হলো, এটা আমরা মজা করার জন্য কিনেছি। হানও বলে দেখা যাক বিচারকরা এটা মজা মনে করে কিনা। আর অন্য ছেলেরাও তোমার বিরুদ্ধে একদম কড়া সাক্ষী দিয়েছে। সেওহান বলে আমাকে কতবার বলতে হবে যে আমি কাজটা করিনি, সব ওই বদমাশগুলোর কাজ। হান বলে একদম, তুমি কাজটা করনি, কিন্তু তুমি হলে মূল কারিগর, এত লাফাচ্ছ কেন? শিন তারপর গাড়িতে হানকে বলে ওদের কি রকম শাস্তি দেওয়া হবে। হান জানায় এটা বিচারকরাই রায় দিবে। হানের ফোনে তখন হসপিটাল থেকে কল আসে। সে হসপিটালে এসে জানতে পারে তার বাবা নিখোঁজ হয়ে গেছেন। আমরা তো তার বাবাকে প্রথম পর্বে ছাদে ঘোরাঘুরি করতে দেখেছি, আপনাদের কি মনে আছে? যাই হোক, নার্স তখন বলে আমরা আপনার বাবাকে শেষবার দেখতে পাই কে যেন তাকে নিয়ে যাচ্ছে। নার্স আরও জানায় যে মহিলাটা নিয়ে যাচ্ছেন আমরা তাকে কখনো দেখিনি, জানি না সে কিভাবে ভেতরে ঢুকলো। হান ভালো করে তাকিয়ে দেখে এটা ওয়াংসাং স্কুলের ম্যাডাম লি ছিলেন। আর আপনাদেরকে আরো একটা বিষয় ক্লিয়ার করি, হানের বাবা যে হসপিটালে থাকতেন আর সানাকে যে হসপিটালে ভর্তি করা হয়েছে দুটোই কিন্তু ভিন্ন। তো সেই সময় হানকে কেউ অজানা নাম্বার থেকে জানায় সানার হসপিটালে চলে এসো, সানা খুবই বিপদে আছে। হান তারপর সানার কাছে আসলে দেখতে পায় সানার এসলাইনটা নড়াচড়া করছে, মানে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটা আশেপাশের কোথাও ঘোরাঘুরি করছে। হান তারপর সতর্কবশত ট্রিগার অন করে, সে দেখতে পায় সেই কাঙ্ক্ষিত মানুষটা তার বাবাই। হান শুধু বলে বাবা তুমি এখানে কেন? হান চশমাটা খুলতে খুলতে ভাবে আমি এসব কি দেখছি। তারপর আবার লাগিয়ে দেখে আসলে সানার এসলাইনগুলো তার বাবার সাথে গিয়ে মিলিত হচ্ছে। সে তার বাবাকে মাটিতে ফেলে দেয় আর বলে সানার সাথে কি করেছো? হানের মাথা গরম হয়ে যায়, যে বাবাকে সারা জীবন সে বিশ্বাস করত তিনি এত খারাপ হতে পারেন এটা কিভাবে সে মানিয়ে নিবে। সে প্রচন্ড কষ্টে সেখানে বসে কাঁদতে শুরু করে। অন্যদিকে সে সময় আমরা শিনকে দেখতে পাই, তার হাত ছিল পুরাই রক্তমাখা। সে কোনো মতে হাতে ফোন নিয়ে হানকে কল করে বলে প্লিজ আমাকে বাঁচাতে আসুন। আর এখানে শেষ হয়ে যায় 5ম পর্ব। তো 6 নং পর্বের শুরুতে আমরা একটা কেএফ দেখতে পাই যেটার নাম ছিল কেএফ বাই উন। সেখানে এখন যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন ওনার নামই উন। উন হঠাৎ দেখতে পায় কেউ তাকে একটা ভিডিও পাঠিয়েছে। উন জানতে পারে এই ভিডিওটা পাঠিয়েছে তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। সে ভাবতেও পারেনি উনি একটা ভিডিও করবে এবং এটাকে ভাইরাল করে দিবে। উন ক্লাসে ফিরলে খেয়াল করে সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সে ফোন খুলে দেখতে পায় তার বান্ধবীরা লিখেছে কিরে তোকে তো আমরা ভালো মানুষ মনে করেছিলাম। উন প্রচন্ড কাঁদতে কাঁদতে খেয়াল করে
তার সেই পছন্দের মানুষটা লিখেছে আমাকে ইগনোর করতে, তাই না? এখন কেমন লাগছে? উন ভেবেই নে তার পছন্দের মানুষটা তাকে ধোঁকা দিয়েছে। তাই সে মন খারাপ করে রাস্তার দিকে এগিয়ে যায় এবং পৃথিবী থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে তার সামনে এসে দাঁড়ায় সেই ম্যাডাম লি। সে অনেকটা কৌশল করে উনকে বলে, আই থিঙ্ক তুমি চশমাটা ফেলে চলে গিয়েছিলে। কিন্তু উন জানায়, না, আপনি হয়তো ভুল করছেন, চশমাটা আমার না। ম্যাডাম লি বলেন, আমি এটা এখানেই রেখে যাচ্ছি, কারণ আমি এটা এখান থেকে পেয়েছি। আর সেই সময়টা ছিল অনেক আগের। আর আমরা জানতে পারি এই চশমার পেছনে আসল কারিগর ছিলেন এই ম্যাডাম লি। তো গল্পটা বাস্তবে আসলে আমরা দেখতে পাই আজ হচ্ছে শিনের জন্মদিন, তাই জিহু একটু সেজেগুজে এসেছে। সে আসার পর লেট করে আসার জন্য তার কাছে সরি বলে। সে আরো বলে, রাত 12টা এখনো হয়নি, তবু আমি তোমাকে বলছি হ্যাপি বার্থডে টু ইউ। শিন তারপর জিহুকে হোটেল মানপোকে নিয়ে আসে আর বলে, আমি চাই আমার মাথার উপর কোনো স্প্লাইন উঠলে সেটা যেন তোমার সাথে হয়। জিহু জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? শিন আস্তে আস্তে করে জানায়, হ্যাঁ। শিন আর জিহু তারপর রাস্তায় হাঁটছিল। জিহু জিজ্ঞেস করে, শিন তোমার কি কোথায় লেগেছে? দাঁড়াও, পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। জিহু চলে গেলে শিন পাশের একটা আয়নার দিকে তাকায় আর ঠিক তখনই জোরে একটা চিৎকার হয়। শিন দেখতে পায় তার মাথার উপর যে স্থানগুলো ছিল সেটা মিলিয়ে যাচ্ছে। শিন ভিড় ভেঙে এসে দেখতে পায় জিহু তার জন্য কেক আনতে গিয়ে দুর্ঘটনাবশত সেখানে মারা গেছে। শিন আমাদের বলে, আমি সবসময়ই নিজেকে অভিশপ্ত মনে করি, যার কারণে আমার বাবাকে হারিয়েছি, হয়তো মাকেও। আমি সবার থেকে পালাতে চেয়েছিলাম, কিন্তু এমন এক বন্ধুদের সঙ্গ পেলাম যারা আমাকে ছাড়তেই চাইল না। শুধুমাত্র আমার কারণেই সবাই চলে যাচ্ছে। শিনকে তারপর আমরা এই সিঁড়িতে বসতে দেখি। সে দেখতে পায় অজানা এক নাম্বার থেকে আবারও মেসেজ পাঠানো হচ্ছে। সেখানে মেসেজে শিন দেখে ওই অজানা মানুষটা তার বান্ধবী সুহাকে বেঁধে রেখেছে। ওখানে ওই মানুষটা লিখেছে, তোমার 17তম জন্মদিনের শুভেচ্ছা, তোমাকে ইনভাইট করা হলো আর্ক স্কুলে চলে এসো। শিন তারপর পুলিশ অফিসারকে কল করে আর বলে, ডিটেকটিভ, আমার তোমার সাহায্য দরকার। শিন গাড়িতে বসে হানকে জানায়, আমার প্রতি জন্মদিনেই সেই অজানা ব্যক্তিটি আমাকে একটা কার্ড পাঠাতো। প্রথমে ভাবতাম এগুলো হয়তো আমার মা আমাকে পাঠিয়েছেন, কিন্তু পরে বুঝতে পারলাম কেউ আসলে আমার জন্মদিনের জন্য অপেক্ষা করছে। আর আমার মনে হয় সে কোনো না কোনো একদিন কিছু একটা করবে, সেটা হতে পারে আজকেও। এটা বলে শিন হানকে সেই মেসেজগুলো দেখায়। শিন আর হান তারপর দৌড়ে স্কুলে চলে যায়। শিন গিয়ে প্রথমে সুহাকে উদ্ধার করে। শিন জিজ্ঞেস করে, এগুলো কে করেছে? সুহা বলে, তুমি তো আমাকে এই স্কুলে আসতে বললে, আর তোমার হাতে পায়ে এত রক্ত কেন? শিন জানায়, এসব পরে জানা যাবে, আমার সাথে ডিটেকটিভ হান এসেছে, চলো আমরা এখান থেকে চলে যাই। অন্যদিকে হানের মনে হচ্ছিল সে একটা লুপে আটকে গেছে। এমনকি শিনরাও খেয়াল করে তারা ঘুরতে ঘুরতে একই জায়গায় বারবার আসছে। এবং এভাবে যখন আবারও একই জায়গায় আসে, তারা বুঝে যায় আসলে তারা একটা লুপে আটকে গেছে। অন্যদিকে হান চলে আসে ছাদের মধ্যে। সে দেখতে পায় সামনে সাদা কাপড় পরা অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, তাদের প্রত্যেকের চোখে সেই চশমা। সেখানে আমরা উন নামের সেই মেয়েকেও দেখি আর জানতে পারি ম্যাডাম লি তাকে সেদিন আরো অনেক কিছু বলেছিলেন। তিনি বলেছিলেন, তুমি এই চশমা পরলে মানুষের বডি কাউন্ট জানতে পারবে, আর এজন্যই আমি তোমাকে সাহায্য করতে এখানে এসেছি। ওন তারপর বলে, এর ঠিক পর থেকে আমার এক নতুন জীবন ফিরে পেলাম। আমি সমস্ত বিশ্বাসঘাতকদের মেরে নিজেকে মুক্ত করতে লাগলাম। আমরা আরও জানতে পারি সে তার সমস্ত বিশ্বাসঘাতকদের মেরে দিয়েছে, শুধু রয়েছে সেই কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ যে তার ভিডিও ভাইরাল করেছিল। আর বর্তমানে উনের ঠিক সামনেই তাকে রাখা হয়েছে। উন চিৎকার করে বলে, আমি এই কাজটা করে আমার সব পাপ মুক্ত করতে চাই। একদিন পুরো পৃথিবী এস লাইন আর রেড লাইনে ভরে যাবে, সবাই জানতে পারবে কে কাকে ঠকিয়েছে। হান সামনে এসে দেখে মেয়েটা যা বলছে তাই ঘটিয়েছে। বর্তমানে শিন আর সুহাও এসেছে সেই ছাদে। তো তাদের সামনে তখন কিছুই ছিল না, যেটা একটু আগে হান দেখেছে। সেখানে শিন সুহাকে বলে, সুহা, আমি জন্ম থেকেই স্ট্রেঞ্জ কিছু দেখতে পাই। সুহা তার চশমা খুলে বলে, এটাকে তুমি স্ট্রেঞ্জ বলছো? আমি তো দেখতেছি এটা অনেক ইন্টারেস্টিং জিনিস। সুহা আরো বলে, আমি শুনেছি যদি কেউ মারা যায় সে এই চশমা ছাড়াও স্প্লাইন দেখতে পায়। আমাকে ম্যাডাম লি এটাই বলেছিলেন। আর আমরা দেখতে পাই ম্যাডাম লি জিনের সামনে সেই চশমা রেখেছিলেন এবং তিনি বর্তমানে হানের দিকে এগিয়ে আসেন। হান একটু অবাক হয়ে এটা ভেবে যে ম্যাডাম লি কিভাবে এসবের মেন কারিগর হতে পারেন। লি তারপর একটা কাপড় খুলে হানকে দেখিয়ে দেন, এখানে তোমার বাবা আছেন। লি হানকে ছুরি দিয়ে জানায়, তুমি কি সানাকে বাঁচাতে চাও না? হান তার বাবাকে মারতে গেলে লি হানকে অনেক দূরে ফেলে দেন আর ছুরিটা নিজের হাতে নিয়ে নিজেই হানের বাবাকে মেরে ফেলেন। হান তারপর ম্যাডাম লিকে বলে, ছুরিটা নামিয়ে ফেলুন। ম্যাডাম লি এটা নামান না। হান এতে প্রচন্ড উত্তেজিত হয়ে লিকে গুলি করতে শুরু করে, কিন্তু লি এর এতে কিছুই হয় না। লি তারপর হেসে হেসে বলেন, ডিটেকটিভ, চশমা পরে দুনিয়াটা দেখা কেমন ছিল? খুবই বিউটিফুল ছিল, তাই না?
বেশি সময় লাগবে না, পুরো পৃথিবীটা এসলাইনে লাল হয়ে যাবে। হান তারপর জিজ্ঞেস করে, তুমি কি সানাকে ছাদ থেকে ফেলে দিয়েছিলে? লি জানান, আমি যদি তাকে না ফেলে দিতাম তবে তুমি তার খেয়াল রাখতে না। খেয়াল রাখুনি বলে তোমার খারাপ বাবা এই কাজগুলো করেছেন। শিন বর্তমানে সোহার থেকে চশমা নেওয়ার জন্য সেখানে তাদের মধ্যে মারামারি লেগে যায়। একসময় শিন কোনো মতে সেই চশমাটা ভেঙে ফেলে। সুহা তাকিয়ে দেখে শিনের চোখের রং ক্রমশ বদলাচ্ছে। 너 볼... আর আমরা দেখি শিন বর্তমানে দাঁড়িয়ে আছে হানদের ওখানে। শিন হানকে এমন অবস্থায় দেখে বলে, ওনাকে ছেড়ে দিন। লি এগিয়ে এসে বলেন, তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তুমি জন্ম থেকে এসলাইন দেখতে পাও? এটা তোমার অভিশপ্ত জীবন নয়, এটা তোমার জন্য এক প্রকার উপহার আর আশীর্বাদ। শিন বলে, মিথ্যা বলো বন্ধ করুন। মানুষ একের পর এক মারা যাচ্ছে, আমার পরিবার, বন্ধু বান্ধব সবাইকে হারিয়েছে। তুমি কিভাবে বলতে পারো এসলাইন এটা আশীর্বাদ? লি জানান, যারা এসলাইন দেখার ক্ষমতা পেয়েছে, শিন তুমি কি মনে করো না তারা তাদের কৌতূহল আর আকাঙ্ক্ষা মিটিয়েছে? তারা জানতে পেরেছে কে তাদের ঠকিয়েছে। আমি তো শুধুমাত্র তাদের একজন মুখপাত্র। লি ভেবে নেয় যে এই শিনকে একটা স্পেশাল ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সে সেটা কাজে লাগায়নি। উল্টো সে যদি বেঁচে থাকে তাহলে আমার শক্তিকে গন্ডগোল করে দিতে পারে। তাই লি শিনকে মারতে থাকেন। দেখা যায় একটা আঘাতও শিন পায়নি, বরং শিনের সামনে ডাল হয়ে দাঁড়ায় তার মা। তার মা বলেন, শিন আমি অনেক দুঃখিত, এত দেরি করে তোর সামনে এলাম। তিনি জানান, শিন তুই হয়তো জানতি না, আমার কাছেও সে চশমা ছিল। একদিন সেটা দিয়ে দেখতে পাই তোর বাবা তোর খালামুনির সাথে পরকীয়া করেছেন, যেটা দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। শিন এসব তোর দোষ নয়, তুই অভিশপ্ত না। তার মা সেখানে মারা যান। শিন লিকে ধরতে গেলে লি শিনকে সেখানে কাবু করে দেন। লি তারপর শিনকে মেরে উপরের দিকে তুলতে লাগেন। আর তিনি জানান, তোমার মৃত্যু মানুষের কাছে বয়ে আনবি ঈশ্বরের আশীর্বাদী চোখ। লি তারপর আকাশের ওখানে যতগুলো এসলাইন ছিল, পৃথিবীর যত মানুষের লাইন, তিনি সেগুলো পৃথিবীতে পাঠিয়ে দেন। আর আমরা দেখতে পাই পৃথিবীতে তখন বড় ধরনের একটা সংঘর্ষ তৈরি হয়। কিন্তু সেই সময় লি এর গালে আঘাত লাগে। শিন জীবিত হয়ে লিকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু লি বলে, আমি অলরেডি আমার কাজ সম্পন্ন করে দিয়েছি। আমরা দুজন সাধারণ মানুষ হলেও ঈশ্বর আমাদের গ্রিম রিপার হিসেবে পাঠিয়েছেন। আমরা শুধু মানুষদের আকাঙ্ক্ষা আর তাদের কৌতূহল জানাতে এসেছি। লি তারপর সেখানে গড়িয়ে পড়েন, আর সব মানুষগুলো চিৎকার করে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এই এসলাইনগুলো যারাই দেখতে পেত তারাও এই হ্যালুসিনেশনের অন্তর্ভুক্ত ছিল। একসময় হানেরও ঘুম ভেঙে যায়, কিন্তু মানুষের দৌড়াদৌড়িতে তার চশমাটা পড়ে যায়। সে চশমাটা খুঁজতে শুরু করে, আর এই হ্যালুসিনেশন কেটে গেলে শিন দেখতে পায় সে আগের মতোই ছাদে বসে আছে। সুহা এসে বলে, শিন তুমি ঠিক আছো? চলো আমরা নিচে যাই। দেখা যায় সেখানে হান এসেও উপস্থিত হয়। তারপর পুরো দেশবাসী দেখতে পায় আকাশে লাল রঙে ভরে গেছে, এবং সবাই অবাক হয়ে সেটাকে ক্যাপচার করছিল। সুহা হঠাৎ দেখে হানের মাথার উপর এসলাইনের বন্যা বয়ে গেছে। এমনকি শুধু হানেরও না, বরং পুরো দেশের সমস্ত মানুষের মাথার উপরেই সেই এসলাইন ছিল, এবং এটা সবাই দেখতে পারছিল। শিন তারপর আমাদের জানায়, প্রায় গোটা 1 বছর দুনিয়াতে বিশৃঙ্খল ছিল। সবাই যার তার মাথার উপর এসলাইন দেখতে পেত। লোকেরা বুঝতে চেয়েছিল কেন তাদের মাথার উপর এই লাইন, কিন্তু কেউ বুঝতে পারেনি। সানাও তারপর কোমা থেকে জেগে উঠল। দুনিয়ার সবার এসলাইন থাকলেও সে এসলাইন ছাড়াই জন্ম নিল। সানা আর হান কেউই এই নিয়ে প্রশ্ন করেনি। তারা শান্তভাবে বসবাস করছিল, যেন আগে কিছুই হয়নি। আর আমিও আগের মতো একা হয়ে গেলাম। তবে মাঝে মাঝে জিহুর কবরে এসে তাকে ফুল দিয়ে যেতাম, কিন্তু আজকে আমি তাকে কোনো ফুল দিইনি, বরং সেই রুমালটা ফিরিয়ে দিয়েছি, যেটা সে আমাকে ওই দিন সুইমিং পুলে দিয়েছিল। কিন্তু আমরা তখন হঠাৎ লি এর কণ্ঠ শুনতে পাই। তিনি শিনকে ডেকে চলছেন, এবং শিন দেখতে পায় ম্যাডাম লি আবারও জীবিত হয়ে ফিরেছেন। আর এখানেই শেষ হয় এসলাইন ড্রামার শেষ পর্ব।